অত সহজে যে সব কিছু মিটবে না জানতই তুষি। মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করছে। এত দিন ধরে দেখে ও একটুও কাকুকে বুঝতে পারেনি ও। তপুদাদের বাড়ি তো সেই ছোটবেলা থেকেই যাচ্ছে ও, কখনো তো হয়নি এমন। কাকিমা তো ওকে খুব ভালোবাসে। কতদিন মা বাড়ি না থাকলে স্কুল থেকে বাড়ি ফিরে কাকিমার কাছে বাড়ির চাবি আনতে গিয়ে খেয়ে ফিরেছে ও। কাকুও তো ওকে খুব ভালোবাসতো। আজ কেন এমন হলো? কালকের ঘটনার রেশ গড়ালো আজও। সকালবেলাও ছাদে ফুল তুলতে গিয়েছিল। কাকিমা তখন কাপড় মেলছিলেন ছাদে এসে। ওকে দেখে থমথমে মুখে জিজ্ঞেস করলেন, কালকে তোর কাকুকে দিয়ে সিঙ্গারা পাঠালাম, খেলি না কেন? কি বলবে বুঝতে না পারলেও সত্যি কথা বলাটা যে ঠিক হবে না এটুকু বুঝতেই পারছিল টুসি। অগত্যা বলল, ইচ্ছে করছিল না কাকিমা। আর তোর মা, তারও ইচ্ছে করছিল না বুঝি? গম্ভীর গলায় বলল কাকিমা। আর কাল সকালে ওই রকম দৌড়ে চলে গেলি কেন? কাকু কিছু বলেছিল তোকে? তীক্ষ্ণ দৃষ্টিতে টুসির মুখের দিকে তাকিয়েছিল কাকিমা। এবার একটু থতমত খেল ও। কি বললে ঠিক একটা যুক্তিপূর্ণ উত্তর হবে সেটাই খুঁজে যাচ্ছিল মনে মনে। ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আর কোনো কথা না বলেই নিচে নেমে গেল কাকিমা। টুসিও দৌড়ে নিচে নেমে গেল সঙ্গে সঙ্গেই। ওর শুধু মনে হচ্ছিল কাকিমা এত সহজে থেমে যাবার মানুষ নন। সবে মাত্র নিচে নেমে এসে মাকে কথাগুলো বলতে শুরু করেছিল। তখনই পাশের বাড়ি থেকে কাকিমার গলায় চিৎকার শুনতে পেল টুসি। কথাগুলো পরিষ্কার শোনা না গেলেও চিৎকারের কারণ ওরা মা মেয়ে দুজনেই বুঝতে পারছিল। মা এবার মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। তুই কিছু বলেছিস নাকি? না মা, তুমি তো বারণ করেছিলে বলতে কাকিমাকে, তাই কিছুই বলিনি। এবার বাবা বেরিয়ে এলো। সিঙ্গারাটা নিতে কি হয়েছিল তোমার? না হয় ফেলে দিতে ডাস্টবিনে। দেখো তো কি কাণ্ড হয়ে গেল এবার। ওটা নিয়ে এলে উনি কিছুই বুঝতে পারতেন না আর। মা আঁচল দিয়ে মুখ ঢাকল। ইস, একবারও যদি বুঝতে পারতাম শিলার সন্দেহ হবে তাহলে তো নিয়েই নিতাম। বেচারা ওর কি দোষ বলো তো? যত নষ্টের গোড়া তো ওর বরটা, নোংরা লোক একটা। মার রাগে দাঁতে দাঁত পেশে। টুসিরও খুব কষ্ট হচ্ছিল কাকিমার জন্যে। সত্যিই তো কাকিমা ভীষণ ভালো, ওনার তো এতে কোনো দোষ নেই। স্বামীর দোষের ভাগিদার হয়ে উনিও ছোট হয়ে গেলেন কোথাও, এটা বুঝে মনটা খারাপ লাগছিল টুসির। সকালে অনেকক্ষণ চিৎকার করার পর একসময় ওই বাড়ি থেকে আওয়াজ আসা বন্ধ হয়েছিল। দুপুরে খেয়ে উঠে পড়তে বসেছিল টুসি। মা পই পই করে বলে দিয়েছিল কাকিমা জিজ্ঞেস করলে একদম কোনো কথা না বলতে, তাতে কাকিমা আরও দুঃখ পাবেন। পড়া শেষ করে একটু ছাদে এসে দাঁড়িয়েছিল টুসি। সন্ধ্যা হয়ে আসছে, সবে ছাদ থেকে নেমে যাবে বলে ভাবছিল ও। সামনে এসে দাঁড়ালো তপুদা। তোর সঙ্গে কথা আছে আমার। শুনেই ভয় পেল টুসি। এই রে, আবার ওই সব কথা জিজ্ঞেস করবে না তো তপুদা? মনে মনে ভাবল। কাল সকালে বাবা তোকে কি করেছে? একদম সরাসরি জানতে চাইল তপুদা। একদম মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছিল টুসির। সব বলে দিতে ইচ্ছে করছে, কিন্তু মায়ের কথা মনে পড়তেই নিজেকে সামলালো ও। না, কিছুতেই বলা যাবে না কিছু। কাকিমা আরও কষ্ট পাবেন। কিছু না তো। মাথা নিচু করে ঘাড় নাড়ালো ও। এবার ওর দুই কাঁধে হাত রাখলো তপুদা। আমার দিকে তাকা। মুখ তুলে তাকালো টুসি। ভালোবাসি আমি তোকে। বাবা যদি কিছু করে থাকে আমাকে বল। মা কিচ্ছু জানবে না, শুধু তুই আর আমি জানবো। কোনো ভয় নেই তোর। একদম অন্য রকম শোনালো তপুদার গলা। কাল থেকেই চেপে রাখার, কিছু না করতে পারার যে অসহায়তা কুড়ে কুড়ে খাচ্ছিল টুসিকে, আজ তপুদার সহানুভূতির গলা সেই বাতকে ভেঙে দিল। তপুদাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল টুসি। মায়ের বারণ আর মনে থাকলো না। কাঁদতে কাঁদতেই সবটাই তপুদাকে বলে ফেলল ও। সব শুনে ওকে বাড়ি চলে যেতে বলল তপুদা। চিন্তা করিস না, বাবা আর এমন কিছু কোনোদিনও করবে না, আমি কথা দিলাম তোকে। দৌড়ে ছাদ থেকে নেমে এলো টুসি। ঘরে ঢুকে মাকে একটা কথাও বলল না আর। মা শুনলেই রেগে যাবে জানে ও। হাত মুখ ধুয়ে পড়তে বসে গেল তাড়াতাড়ি, যাতে মায়ের কোনো কথার সম্মুখীন আর হতে না হয়। বই খুলে একটু আগের কথাগুলোই ভাবছিল। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মাথায় এলো। কি বললো তপুদা? ভালোবাসি তোকে মানে কি? এতক্ষণ তো খেয়াল করিনি এই কথাটা।
নতুন করে অন্য চিন্তা মাথায় এসে ঢুকলো টুসির। জানতেই হবে এই কথাটার মানে। মনে মনে ভেবে নিল ও, আজ কালী পুজো, মা বলেছে রাত্রিবেলায় পড়ার ছুটি, তাই সকাল থেকেই পড়া কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করতে হবে। দ্রুত বিছানা ছাড়ে টুসি। সেদিনের ঘটনার পর দুদিন মনটা একটু বিক্ষিপ্ত হয়েছিল, এখন আস্তে আস্তে ঠিক হয়ে উঠছে ক্রমশ। কাকিমাও কিছু বলেনি, যদিও আসেওনি ওদের বাড়িতে আর। তবে তপুদা কিছু বললে নিশ্চয়ই আসতো, তার মানে তপুদা কিছু বলেনি কাকিমাকে, বুঝতেই পারছিল টুসি। আর এক সপ্তাহ বাকি টেস্টের। সব কিছু মন থেকে সরিয়ে ফেলে পড়ায় মন দেওয়ার চেষ্টা করে। বাবার অফিসও আজ ছুটি, তাই রান্নাঘরে ব্যস্ততা বেড়েছে মায়ের। দুপুর পর্যন্ত এক টানা পড়ে টুসি। মা স্নান করতে যাবার তাড়া লাগায়। স্নান করে খেয়ে ওঠে, মোমবাতিগুলো ঘরের জানালায় লাগিয়ে সেট করতে থাকে। তাতে সন্ধে নামলে মোমবাতিগুলো তাড়াতাড়ি জ্বালানো হয়ে যায়। মাম আসবে 7টা নাগাদ। দশমীর ঘটনার পর থেকে কয়েকদিন কোনো কারণে রেগেছিল মাম, এখন আবার সব ঠিকঠাক। আসলে ওরা দুজনে কিছুতেই ঝগড়া করে থাকতেই পারে না। ছোট থেকে দুজনে কম ঝগড়া তো করেনি আজ পর্যন্ত, কিন্তু সবটাই মিটমাট হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। বাড়িতে বাড়িতে মোমবাতি আর প্রদীপ জ্বালানো চলতে থাকে। মা আর ও মিলে খুব দ্রুত চালিয়ে ফেলে মোমবাতিগুলো। মোমবাতি জ্বালানো শেষ করেই তৈরি হয়ে যায় টুসি। মাম এলেই পুজো মণ্ডপে বেরিয়ে পড়তে হবে। আজ সব বন্ধুরা মিলে রাত জাগবে মণ্ডপে। সবাই নিজেদের বাড়ি থেকে অনুমতি আদায় করেছে। মা পই পই করে মনে করায়, মণ্ডপ ছেড়ে কোথাও যাবে না কিন্তু। কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানিয়ে ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নামে। আজ মণ্ডপ ভিড়ে উপচে পড়ছে। অনেকেই অঞ্জলি দেবে। তারা পুজোর থালা নিয়ে নাম লিখে জমা দিচ্ছে। ওরা ভিড় থেকে সরে নিজেদের বন্ধুদের কাছে এসে দাঁড়ায়। ওদের দুজনের জন্যে চেয়ার রেখে দিয়েছিল বন্ধুরা। এখনও যারা এসে পৌঁছয়নি তাদের জন্যেও রাখা আছে। গুছিয়ে বসে আড্ডা দেওয়া শুরু হয়। রাত বাড়তে থাকে ক্রমশ। সবাই ভোগ খাবে বলে এসেছে বাড়ি থেকে, তাই কারোরই ফেরার কোনো তাড়া নেই। পুজো শেষ হতে অনেক দেরি। ধৈর্য শেষ হয়ে আসছিল ওদের। খিদে পেয়ে গিয়েছে সবারই, কিন্তু ভোগ খেতে গেলে পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। মাঝখানে কিছু খাওয়া তো যেতেই পারে। দল বেঁধে খাবারের স্টলের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। 3টে চাউমিন কিনে স্টলের সামনে থেকে সরে গিয়ে ভাগাভাগি করে খেতে শুরু করে। সঙ্গে গল্পও চলতে থাকে। হঠাৎই মাঠের কোণের অন্ধকার জায়গা থেকে একজোড়া চোখ লক্ষ্য করছে তাকে। বুঝতে পারে টুসি। কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে। দশমীর বিকেলের কথা মনে পড়ে তার। সেদিন খুব রাগ দেখিয়ে সাইকেল নিয়ে চলে গিয়েছিল। তাহলে আজ আবার কেন? নিজেকেই প্রশ্ন করে ও। মাম এখনও লক্ষ্য করেনি কিছু। ও জানতে পারলে আবার কিছু গণ্ডগোল হবে। একটু ভয় লাগে টুসির। খাওয়া সেরে আবার চেয়ারে বসে ওরা। চারিদিক ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। যারা পুজো দেখতে এসেছিল সবাই ফিরে গেছে মোটামুটি। শুধু ওদের পাড়ার লোকেরাই আছে এখন। তারা ওদের মতোই পুজোর ভোগের জন্যে অপেক্ষা করছে। বাপি সেই তখন থেকে অন্ধকারে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওই দিকে না তাকিয়েই পোছে টুসি। বারবার চোখ চলে যাচ্ছে। নিজেকে সংযত করার চেষ্টা করে ও। একসময় পুজো শেষ হয়। ভোগ দেওয়া শুরু হয়েছে। খুব বেশি ভিড় নেই। লাইন দিয়ে দাঁড়ায় ওরা। ভোগ শেষ হবার পরেই দ্রুত খালি হতে শুরু করে মণ্ডপ। ওরাও বাড়ির দিকে পা বাড়ায়। বন্ধুরা আলাদা হতে শুরু করে একে একে। শেষ পর্যন্ত মাম ও বাড়িতে ঢুকে পড়ে। ঠিক 2টো বাড়ি পরেই টুসি থাকে। বামকে হাত টেনে এগিয়ে যায় ও। বাড়ির গেটের কাছে এসে দাঁড়িয়েছে সবে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে ওর মুখোমুখি দাঁড়ায় বাপি। দ্রুত ওর হাতে ধরিয়ে দেয় একটি কাগজ, আর তারপরেই সাইকেল চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে টুসি। বাড়ির গেট খুলতেও ভুলে যায়। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ধাতস্থ হয়ে গেটে হাত দিয়ে গেট খুলতে খুলতে হঠাৎই লক্ষ্য করে সামনের বাড়ির তপুদাদের বাড়ির জানালায় একটা ছায়া সরে গেল। কাকিমা নয় তো? ভয়ে বুকের ভিতরটা হিম হয়ে যায় টুসির। যদি কাকিমা হয় তাহলে মায়ের কানে পৌঁছতে আর সময় লাগবে না। টেস্ট পরীক্ষা শুরু হয়েছে দিন কয়েক আগে। আজ অঙ্ক,
কাল রাতে ঘুমের মধ্যে শুধুই দুঃস্বপ্ন ঘুরে ঘুরে আসছিল টুসির, যে স্বপ্নটাও প্রতিবার অঙ্ক পরীক্ষার আগে দেখে থাকে। সেই অঙ্ক নামেলার স্বপ্ন। শেষ পর্যন্ত একটাও অঙ্ক নামেলা অবস্থায় পরীক্ষা শেষের ঘন্টা পড়ে গেল। স্যার যখন হাত থেকে খাতা টেনে নেন তখনই ঘেমে নিয়ে ঘুম ভেঙে যায় টুসির। এবারও তাই হলো। সেই যে ঘুমটা ভাঙলো আর কিছুতেই ঘুম এলো না তারপর থেকেই। প্রতিবারের মতো এবারও ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলো টুসি, এবারের মতো অঙ্কটা উতরে দাও ঠাকুর, পরের বার ঠিক রেডি হয়ে থাকবো একদম। মা যখন সন্ধেবেলা খেলে ফেরার পর সন্ধে প্রদীপ জ্বালাতে বলতো তখন কী যে বিরক্তি লাগতো, এখন কেমন যেন ভয় ভয় লাগতে লাগলো। ইস, কেন যে ও সন্ধে দিতে চায় না। এবার যদি পরীক্ষাটা ঠিক হয়ে যায় তাহলে আর সন্ধে দিতে একটুও বিরক্ত হবে না। মনে মনে নিজেকেই প্রমিস করলো টুসি, যদিও এই প্রমিসগুলো প্রত্যেকবার পরীক্ষার আগেই করে, তবুও কেন যে পরীক্ষা শেষ হলোই ভুলে যায়। এবার কিছুতেই ভুলবে না, যতই হোক সামনে এখনও মাধ্যমিক আছে বাকি। টেস্ট হলেই তো আর শেষ হয়ে গেল না সব কিছু। শুয়ে শুয়ে রাত কেটে ভোরের আলো ফুটতে দেখল টুসি। এই আলোটুকুর জন্যেই তো এতক্ষণ অপেক্ষা করেছিল ও। আজ আর মাকে ঘুম থেকে ডাকতে হলো না। লাফ দিয়ে উঠে ছাদের দিকে ছুটল টুসি। এখন একটা খুব বড় কাজ বাকি আছে, ওটা না করে কিছুতেই পরীক্ষা দিতে যেতে পারবে না ও। ছাদে উঠতে উঠতে অবাক হলো, এত সকালে ছাদের দরজা খোলা। কাকিমা কি তবে ফুল তুলতে এসেছে? সেই ঘটনার পর থেকে কাকিমার সঙ্গে কথা বলতে একটু অস্বস্তি হয় ওর। শুধু মনে হয় তপুদা যদি কিছু বলে দেয়। কাকিমা যদিও কিছু বলে না আর, তবু ওর ভয় লাগে। দরজার সামনে পৌঁছেই বহু কাঙ্ক্ষিত সেই জিনিসটা দেখতে পেল টুসি, শালিক। কিন্তু জোড়াটা কই? দুটো না দেখলে তো পরীক্ষা দিতে যাওয়াই যাবে না। এদিক ওদিক চোখ ঘুরিয়ে সবেমাত্র দ্বিতীয় শালিকটাকে প্রথমটার পাশে সরে আসতে দেখে দুহাত জোর করে মাথায় ঠেকাতে যাচ্ছিল ও। তখনই ছুটে আসা একটা ঢিলের বাড়ি খেয়ে উড়ে গেল শালিকটা। অঙ্ক, তাই না? দুটো কেন, 10টা শালিকও তোকে আজকে বাঁচাতে পারবে না। মাথাটা ঘুরিয়ে দেখেই মেজাজটা একদম গরম হয়ে গেল টুসির। তপুদা ছাদের দেওয়ালে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে, হাতে একটা সিগারেট। তাই বলে তুমি শালিকটা উড়িয়ে দিলে? জানো আমি কতক্ষণ ধরে এটার জন্য ওয়েট করছিলাম। রাগের গলায় বলল ও। অঙ্কে ভালো বলে খুব ঘ্যাম তপুদার, সহ্য হয় না একদম টুসির। দাঁড়াও, দেখাবে মজা। লুকে সিগারেট খাও, এক্ষুনি কাকিমাকে বলে দেবে তুমি যে সাত সকালে ছাদে এসে সিগারেট খাচ্ছ। কাকিমা জানে কোনো কাজ নেই না, শুধু লোকের ক্ষতি করা তোমার হচ্ছে। দাঁড়াও, কাকিমাকে বলছি আমি। এত সুন্দর একটা অস্ত্র হাতে পেয়ে যা আনন্দ হচ্ছিল টুসির, তপুদা খুব জব্দ হবে আজ। বলে দিবি? আচ্ছা দিস তাহলে, দেখি তোর কাকিমা কি করে। আমাকে একটু সিগারেটটা ধরতো, গেঞ্জিটা পরে নেই, বেশ ঠান্ডা পড়েছে তাই না? বলতে বলতে ওর হাতেই সিগারেটটা ধরিয়ে দিয়ে গেঞ্জিটা গায়ে গলাতে লাগলো তপুদা। টুসি একটু থতমত খেলো। কাকিমা কি তাহলে জানে নাকি? তপুদা একটুও ভয় পেল না তো? ইস, এত সুন্দর একটা প্ল্যান ভেস্তে গেল। খুব রাগ হচ্ছিল টুসির। গেঞ্জি পরেই সিগারেটটা ওর হাত থেকে নিয়ে পরপর কয়েকটা টান দিয়েই ছুঁড়ে ছাদ থেকে দূরে ফেলে দিল তপুদা। গিয়েই ওর হাতটা চেপে ধরল। তোর হাতে সিগারেটের গন্ধ কেন? তুই ছাদে লুকিয়ে এসে সিগারেট খাস? চল তোকে কাকিমার কাছে নিয়ে যাই। একদম হতভম্ব হয়ে গেল টুসি। কি শয়তান তপুদাটা, নিচে খেয়ে ওর হাতে ধরিয়ে আবার ওকেই মায়ের কাছে নিয়ে যেতে চাইছে। মা যা, তপুদা পড়াশোনায় ভালো বলে মা ওর সব কথা বিশ্বাস করবে। তপুদা যে মিথ্যে বলতে পারে একদম মানবে না মা। এবার কি করবে ও? কেন যে সিগারেটটা ধরতে গেল? ধ্যাত, সব কিছুই খারাপ হচ্ছে আজ। নির্ঘাত অঙ্কে ফেল করবে ও। প্লিজ তপুদা, আমার ভালো লাগছে না, আমার খুব খারাপ অবস্থা, বিশ্বাস করো। এবার প্রায় কেঁদে ফেলল টুসি। এমনিতেই আজ সকালে তপুদার মুখ দেখেছে, কি যে হবে কে জানে। টুসির কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে একটু সিরিয়াস হলো এবার তপু। তুই তো আবার উপপাদ্য মুখস্থ করিস, কি যে করিস না। শোন, যদি মুখস্থই করতে হয় তাহলে 8 আর 24, বুঝলি তো? পুরো গ্যারেন্টেড সাজেশন। প্রশ্ন দেখে আমার কথা মনে করবি। মুচকি হেসে বলল। টুসি যেন আশার আলো দেখতে পেল। সত্যি থ্যাংক ইউ তপুদা। আর একটা কথা, একটা শালিককে কি করে দুটো করতে হয় জানিস? কিছুই তো জানিস না, খালি নেকা কান্না কাঁদিস।
চোখ দুটো টেরা করে নে, দেখবি দুটো হয়ে যাবে। অবাক হয়ে গেল টুসি। তপুদা এত কিছু জানে, কিন্তু ওকে ন্যাকা বলল। যাকে এত হেল্পের বদলে না হয় ওটুকু শুনলইও। গায়ে ফোসকা তো পড়ছে না আর। প্রায় লাফাতে লাফাতে নিচে নামলো টুসি। একটা শালিক পাবার জন্যে আর ছাদে দাঁড়ানোর দরকার নেই, ও তো সব সময় দেখা যায়। কিন্তু এই সিক্রেটটা কাউকে বলা যাবে না, মামকেও না, তাহলে সবাই 2 শালিক দেখে ফেলবে। সারা বছর বই নিয়ে বসবি না, আর পরীক্ষার দিন শালিক দেখে আরো সময় নষ্ট। দরজা দিয়ে ঘরে ঢুকতে ঢুকতেই মায়ের গলার চিৎকার শুনতে পেল টুসি। উফ, এই শুরু হলো, এবার চলতেই থাকবে। মা একবার শুরু করলে আর থামতেই চায় না। মাকে প্রণাম করে মামের সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল টুসি। কেমন যেন চুপচাপ ওরা দুজনেই। সকাল থেকে একটা শালিক দেখছি, জানিস, খুব খারাপ হবে। মামের নির্জীব গলা শুনে খুব খারাপ লাগলো টুসির। তবু তার ট্রিকটা বলে দেবে নাকি? মামাকেই শুধু বলবে, আর কাউকে নয়। মনে মনে ঠিক করলো ও। অতপর 1 শালিককে 2 শালিক করার ট্রিক শিখিয়ে এবং শিখে দুজনে যখন স্কুলে ঢুকলো, তখন রীতিমতো ঘামতে লাগলো টুসি। নভেম্বরের ঠান্ডাও যেন অঙ্কের কাছে ফেল মেরে গেছে আজ। স্যারের দেওয়া প্রশ্নটা মাথায় ঠেকালো টুসি। ঠাকুর পাশ করিয়ে দিও কিন্তু। প্রশ্নটা খুলেই একদম চমকে গেল টুসি। 8 আর 24। উফ, তপুদা যা ভালো না। তপুদার ওপর আর কোনো রাগ নেই এখন। তপুদার মুখ দেখেই রোজ ঘুম থেকে উঠতে চাই এবার থেকে টুসি। কিন্তু তপুদা যে কলকাতায় থাকে, মাধ্যমিকের অঙ্কের আগে যে করেই হোক তপুদাকে এখানে আনতেই হবে। টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে কিছুদিন আগেই। সামনেই মাধ্যমিক। পড়াশোনা মোটামুটি শেষের পথে সবারই। রিভিশন চলছে। কয়েকদিন পরেই সরস্বতী পুজো, স্কুল জীবনের শেষ সরস্বতী পুজো। মাধ্যমিকের পরে এই ছোট্ট শহরটা ছেড়ে যেতে হবে কলকাতায়। এখানে উচ্চ মাধ্যমিক পড়ার কোনো ব্যবস্থা নেই। তাই ওরা বন্ধুরা মিলে ঠিক করেছে এই বছর সবাই মিলে স্কুলে যাবে শাড়ি পরে। পুজোর দিন সকাল থেকেই বেশ একটা উৎসব উৎসব ভাব। টুসিদের স্কুলটা কোয়েট। ছেলেমেয়েরা সকাল থেকেই পাঞ্জাবি আর শাড়িতে সেজে প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছে মাঠে। ওরাও দল বেঁধে স্কুলের গেটে আড্ডা দিচ্ছে। পিয়ন কাকু ডাক দিয়ে গেলেন, অঞ্জলি শুরু হচ্ছে। সবার মধ্যে একটা তাড়াহুড়ো পড়ে গেল। অঞ্জলি শেষ করেই প্রসাদ খাওয়া। প্রসাদ খেয়েই ওরা বেরিয়ে পড়ল অন্য স্কুলগুলোতে। পুজোর দিনের এই দল বেঁধে ঘোরার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে। এই বয়সের সব বন্ধুদেরই মোটামুটি একজন করে পছন্দের ছেলে আছে, কিন্তু এই ছোট্ট মফস্বল শহরে সবাই সবাইকে চেনে। তাই আলাদা করে কথা বলাটা অন্য সময় সম্ভবপর হয় না। কেউ দেখে ফেলবে সেই ভয় থেকেই যায়। আর বাড়িতে সেই কথা জানাজানি হলে কি হবে সেটা সবাই জানে। কিন্তু আজকের দিনটা একদম অন্যরকম। পুজোর ভিড়ে কেউ কাউকে লক্ষ্য করে না, তাই এই দিনটার জন্য সবাই অপেক্ষা করছে। এদের মধ্যে টুসির অবস্থাই খুব খারাপ। বন্ধুদের দেখে ওর মন খারাপ লাগে তনুর জন্যে। ইস, যদি তনুর বাড়িও এখানেই হতো, টুসি মনে মনে ভাবে। ছেলেদের স্কুলের সামনে গিয়ে ওদের দলটা হালকা হতে থাকে ক্রমশ। সবাই নিজেদের মতো করে গল্প করতে শুরু করে। মামু ওকে ছেড়ে এগিয়ে যায়। একা দাঁড়িয়ে থাকে টুসি। হঠাৎ করেই পাশে এসে দাঁড়ায় বাপি। হাসি মুখে তাকাই ওর দিকে। বন্ধুরা কোথায়? তুমি একা কেন? ওর প্রশ্নে বিব্রত হয় টুসি। সেদিন রাতের কথা মনে পড়ে ওর। চিঠিতে কি লেখা আছে না দেখেই বাড়ি ঢুকে গিয়েছিল ও। পরের দিন সকালে ব্যাগ থেকে বার করে পড়েছিল। অদ্ভুত এক দোলাচলে ভুগছিল ওর মন। কেমন যেন অপরাধী মনে হচ্ছিল নিজেকে। ওকে অজান্তে তনুকে ঠকাচ্ছে, বেচারা জানতেও পারছে না। এটা ঠিক করছি না একদম, নিজের মনকে নিজেই বলেছিল টুসি। তারপর কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছিল চিঠিটা। সম্পূর্ণ মন থেকে মুছে ফেলেছে ও সবটাই। ভুলেও গিয়েছিল ঘটনাটা। হঠাৎ আজ নতুন করে বাপিকে সামনে রেখে একটু বিরক্তিই লাগে ওর। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ও চুপ করে দাঁড়িয়ে থাকে। চিঠির উত্তর পেলাম না তো কেন? বাপির প্রশ্নে এবার সোজাসুজি তাকায় ও। উত্তর দেওয়ার মতো কিছু ছিল না তো। কড়া গলায় জবাব দেয়। ঠিক আছে, পরীক্ষা শেষ হলে না হয় আবার জবাব দিও। বলেই চলে যায় বাপি। কাউকে কিছু না বলেই বাড়ির দিকে হাঁটা শুরু করে টুসি। সারা দিন কেন জানি না মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করতে থাকে। আর পড়তে পড়তেও সকলের ঘটনাটা মনে পড়তে থাকে শুধু। মানুষের মনের দোলাচল মানুষ বোধহয় নিজেও বুঝে উঠতে পারে না সবসময়।
কোন ফাঁকে দূরত্ব তৈরি হয় কার সঙ্গে, আর কোন সময় সেই ফাঁক দিয়েই কোনো নতুন মানুষ ঢুকে পড়ে তার জায়গায়, কেউ জানে না। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে এবার মামার বাড়িতে গিয়ে তনুর করা ব্যবহারগুলোর কথা মনে পড়তে থাকে টুসির। খুব কষ্ট পেয়েছিল ও। তনুর কাছ থেকে এরকম কোনো দিনও আশা করবি না। শেষ মুহূর্তে হাতে ধরিয়ে দেওয়া একটি চিঠির জন্য কি সব কিছু ক্ষমা করা যায়? ভুলে যাওয়া যায় ওই দুর্ব্যবহার? নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজতে থাকে ও। হঠাৎ করেই আবার নিজেই ভাবে, এসব কথা ভাবছি কেন? তবে কি দুর্বল হয়ে পড়ছি আমি? মনের মধ্যে শুধুই কাটা ছেঁড়া চলতে থাকে। বই সামনে খেলেই থেমে যায়, এক বর্ণও পড়া হয়ে ওঠে না আর। গত 15 দিন প্রচণ্ড চাপের মধ্যে কাটিয়েছে টুসি। জীবনের প্রথম বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিল ও। মাধ্যমিক শেষ হলো 2 দিন আগেই। রাত্রে শুতে গিয়ে ভেবেছিল পরের দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠবে। মাকে বলে রেখেছিল যেন ওকে ঘুম থেকে না ডাকে। কিন্তু সেই দিনই কেন জানে না ওর ঘুম ভেঙে গিয়েছিল। খুব ভোরের বলা ভালো, সারা রাত প্রায় ঘুমই হয়নি ঠিকমতো। ভিতরে ভিতরে কেমন যেন উত্তেজনা হচ্ছিল। স্কুল শেষ, তাই হেড স্যার ওদের ডেকে বলেছিল একটা পিকনিকের কথা। মাধ্যমিক ব্যাচের সবাইকে নিয়ে স্কুল পিকনিক, সঙ্গে থাকবেন সব স্যার দিদিমণিরা। সেই থেকেই ওরা বন্ধুরা সবাই উত্তেজিত। গতকাল সারাদিন বিভিন্ন রকমের পরিকল্পনা হয়েছিল ওদের। কে কী সাজবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল। কয়েকজন দিদিমণিকে ওরা খুব ভয় পায়, একটু সেজে স্কুলে গেলেই রেগে যেতেন তারা। তাই সাজা উচিত হবে কিনা এই নিয়ে ওদের মধ্যে বিতর্ক চলছিল। অবশেষে ওরা ভেবেছিল যে মাধ্যমিক দিয়ে দেওয়া ব্যাচের মেয়েদের নিশ্চয়ই আর বকবেন না দিদিমণিরা। সকালে স্কুলে গিয়েছিল পিকনিকের দিন আর সময় জানতে। মামু আরও সেজেগুজে, পরনে স্কুল ড্রেস নেই, এক অন্য রকমের স্বাধীনতা। বন্ধুরা সবাই দাঁড়িয়েছিল স্কুল গেটের সামনে। ওরা এসেই শুনতে পেয়েছিল কালই পিকনিক। সবাইকে রেডি হয়ে পৌঁছতে হবে 8টার স্কুলে। সেই মতো আজ 8টার মধ্যে সবাই স্কুলের গেটে পৌঁছে গিয়েছে ওরা। বাস দাঁড়িয়ে আছে, ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে মালপত্র তোলার জন্যে। তাই মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে শুধু। বাস ছাড়লো একটু পরেই। তার মধ্যেই জানালার ধারে বসা নিয়ে মামের সঙ্গে একটু গন্ডগোল হলো টুসির। মনে মনে একটু রাগ হলেও জানালার দিকে সিটটা মামকে ছেড়েই দিল ও। আর তো কটা দিন, তারপর ওরা সবাই আলাদা হয়েই যাবে। তাই আর ঝগড়া করতে ইচ্ছে হলো না ওর। বাস চলতে শুরু করেছে। এর মধ্যেই মামও বোধহয় বুঝতে পেরেছে কিছুটা। ফেরার সময় জানালা তোর। টুসির কানের কাছে মুখ নিয়ে মিষ্টি হেসে বলল ও। মিটমাট হয়ে গেল মুহূর্তেই। এই রকম খুনসুটি নিয়েই তো এতগুলো বছর কাটিয়ে এসেছে ওরা দুজনে। সেই ভালো লাগার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে দ্রুত। রেজাল্ট বেরোলেই যে যার মতো অন্য কোনো শহরে চলে যাবে জানে ওরা। তাই দুজন দুজনের আঙ্গুলগুলো জড়িয়ে ধরে বসে থাকে চুপ করে। মুহূর্তগুলোকে থামিয়ে রাখতে চেষ্টা করে যেন। নদীর ধারে একটা সুন্দর পিকনিক স্পষ্ট। সবচেয়ে ভালো লাগে জায়গাটা খুব নিরিবিলি, হুল্লোড়ে মেতে ওঠে ওরা। টুসি আর মাম আলাদা হয়ে যায়, নিজেদের মতো করে উপভোগ করতে থাকে মুহূর্তগুলো। নদীর ধারে একটা পাথরের উপর বসে গল্প শুরু করে ওরা। হঠাৎ করেই ওদের দুজনকে চমকে দিয়ে সামনে এসে দাঁড়ায় বাপি। বসে পড়ে ওদের পাশেই। আজ আর লাজুক নয় সে। চুপি চুপি তাকায় টুসির দিকে। বাইক চালিয়ে এসেছি তোমাদের বাসের পেছনে, তোমার উত্তরের জন্য। উত্তর না নিয়ে ফিরবো না। শান্ত কণ্ঠে জানায় সে। মাম আরও দুইজন অবাক হয়ে তাকায়। কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এত দূর চলে এসছিস শুধু আমার জন্য? এই ভাবনাটা খানিকটা দুর্বল হয়ে তোলে ওকে। হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়ে ওঠে না আর। নিজের মনের দোলাচল নিজেই অবাক হয় টুসির। কেন সোজা টুসি না বলতে পারছে না ও? এই ভাবনা ঘিরে ধরে ওকে। ওকে চুপ করে থাকতে দেখে উঠে দাঁড়ায় বাপি। মৌন ভাব সম্মতির লক্ষণ বলেই ধরে নেয় সে। হেসে বলে, কাল সকালে আসছি তোমার বাড়ির সামনে। বলেই দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। টুসির সামনে অবাক হয় মাম। কি হলো তোর? না বললি না কেন ওকে? এই প্রশ্নের উত্তর তো নিজেই খুঁজে পায় না টুসি। শুধু চুপ করে বসে থাকে জলের দিকে তাকিয়ে। ফিরে আসার সময় বাসের জানালায় বসে লাল হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে নিজের মনকেই ধিক্কার জানালো ও। তরুর মুখটা ভেসে ওঠে চোখের সামনে। আর নিজেই যেন নিজের কাছে ছোট হয়ে যেতে থাকে টুসি। মায়ের শরীরটা একটু খারাপ ছিল কদিন ধরে, তাই রান্না করছিল টুসি। ওর যেটুকু ক্ষমতা সেই মতোই। শিলা কাকিমাও তরকারি দিয়ে যাচ্ছিল প্রতিদিনই। ছাদে কাপড়গুলো মেলে গিয়েছিল কাজের পিসি, সেগুলো আনতে
বিকেল বেলায় ছাদে উঠেছিল ও, দেখলো তপুদা আর কাকিমা ছাদে দাঁড়িয়ে আছে। টুসি একটু অবাক হলো, তপুদা কবে এলো? কাকিমা তো কিছু বলেনি মাকে। মা কেমন আছে রে আজ? ওকে দেখেই জানতে চাইলো কাকিমা। ভালো আছে কাকিমা, তপুদা আসবে বলনি তো? কাকিমা যেন একটু থতমতো খেলেও টুসির মনে হলো। কাকিমা কিছু উত্তর দেবার আগেই কথাটা যেন ঘুরিয়ে দিল তপুদা। তুই নাকি রান্না করছিস শুনলাম, তো সেই বিখ্যাত ডিম ভাজা তো? রাগ হয়ে গেল টুসির। সেই কবে কোন ছোটবেলায় মা বাড়িতে ছিল না একবার, কাকিমার সঙ্গে বাজারে গিয়েছিল, তখন ডিম ভেজেছিল ও, ওপরটা পুড়ে গিয়েছিল আর ভিতরটা কাঁচা ছিল। সেই থেকে ও রান্নাঘরে বললেই তপুদা সেই ডিমের কথা মনে করায়। নিজেও তো খেয়েছিলে, ফেলে তো দাওনি তখন, তাহলে এত শোনাও কেন? রাগী গলায় বলল টুসি। ঠিক বলেছিস, আর কখনো ওকে খাওয়াবি না তো? বলতে বলতে হেসে সিঁড়ির দিকে এগিয়ে গেল কাকিমা। তপুদা দাঁড়িয়েছিল, তাই টুসিও দাঁড়িয়েই রইল। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে ও। তপুদা খুব বাজে, সবসময় পিছনে লাগে ওর। সবে কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করতে যাচ্ছিল টুসি, তপুদার কথাই থমকে গেল। আমরা চলে যাচ্ছি টুসি, তোর সঙ্গে আর হয়তো কখনো দেখা হবে না। কাকুর ট্রান্সফার হয়ে গেছে নাকি? কোথায় যাচ্ছ তোমরা? হঠাৎ করে কেমন যেন কান্না পাচ্ছিল টুসির। বাবাদের এই ট্রান্সফারের জন্যে কত বন্ধু যে চলে গেছে ওদের, কতজনের সঙ্গে আর কখনো দেখা হয়নি আজ পর্যন্ত। তপুদাও চলে যাবে। ইস, পিছনে লাগলেও তপুদা আসলে খুব ভালো, সেটা মনে মনে জানেও। তপুদারও মন খারাপ টুসি বুঝতে পারছিল। কাকিমার সামনে মজা করলেও এখন কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে। টুসির প্রশ্নের কোনো উত্তর দিল না। চিঠি লিখবে তো তপুদা? মন খারাপের গলায় জিজ্ঞেস করলো টুসি। কাকুও তো ট্রান্সফার হয়ে যাবে শুনলাম, তোরাও তো চলে যাবি, মা বলল। কোন ঠিকানায় চিঠি লিখবো বল? টুসির মনটা আরও খারাপ হয়ে গেল। সত্যি তো কোনো ঠিকানায় চিঠি লিখবে তপুদা? ওরা তো কেউ কারোর ভবিষ্যতের ঠিকানা জানে না। আমি মামার বাড়ি চলে যাচ্ছি তপুদা, তোমরা কবে যাবে? ফিরে এসে আর দেখা হবে না? কান্না জড়ানো গলায় বলল টুসি। ওরা যেন কেমন এখন আর তনুর কথাও মনে পড়ছে না। খুব মন খারাপ লাগছে তপুদার জন্য। কে জানে আবার কে আসবে ওই বাড়িটায়? তারা শিলা কাকিমা তপুদার মতো হবে কি? কেন, একদিন তোকে নিশ্চয়ই খুঁজে বার করবো টুসি, দেখা তো হবেই। হাসলো তপুদা। চলো নিচে যাই। দুজনে সিঁড়ি দিয়ে নেমে এসে ঘরে ঢুকছিল। তপুদা পেছন থেকে ডাকলো। শোন, ডিম ভাজাটা খেতে ভালোই ছিল, বুঝলি তো? বলেই মুচকি হেসে নিজেদের বাড়িতে ঢুকে গেল তপুদা। টুসির আরও বেশি করে কান্না পেয়ে গেল। কত কয়েকদিন যাবৎ গুছিয়েই যাচ্ছে, কম জামাকাপড় তো নয়, এবার তো প্রায় 3 মাস থাকা মামার বাড়ি। দিনগুলো যেন ফুরোচ্ছে না আর, মনে মনে ভাবে টুসি। সেই কবে গিয়েছিল, প্রায় 1 বছর হতে চলল তনুর সঙ্গে দেখা হয়নি। গিয়ে ও যে খুব ভালো কেটেছিল তা তো নয়। মনে পড়তেই একরাশ অভিমান জমা হলো মনে, চোখ ভরে এলো জলে। গিয়ে এবার নিজে থেকে কথাই বলবে না আর, এখন থেকেই ভেবে নিল টুসি। তনুর উপর অভিমান হলেই যে কেন বাপির কথা মনে পড়ে বোঝে না ও। সেদিন পিকনিক থেকে ফিরে নিজেরই খুব খারাপ লেগেছিল, তাই পরের দিন বাপি যখন বাড়ির নিচে এসে দাঁড়িয়েছিল, নিজেকে শক্ত করে বসেছিল ও। একবারের জন্যেও বারান্দায় গিয়ে দাঁড়ায়নি। কিছুটা বোধহয় আন্দাজ করতে পেরেছিল বাপি, তাই এরপর থেকে টুসির বাড়ির নিচে আর কখনো আসেনি ও। আর একটু হলেও এত সহজে সমস্যার সমাধান করতে পেরে হাঁপ ছেড়ে বেঁচেছিল টুসিও। মায়ের জন্যে মনটা একটু খারাপ লাগছিল। কোনো দিনও মাকে ছেড়ে এতদিন থাকেনি। এই তো সবে শুরু, মনে মনে ভাবে টুসি। এরপর তো হোস্টেল জীবন শুরু হবে ওর। আর কোনো দিন এ বাড়িতে থাকা হবে কিনা কে জানে। বাবার ট্রান্সফার হবার কথা চলছে, যদি হয় তাহলে হয়তো আবার মায়ের কাছে থাকতে পারবে ভাবেও। যাই হোক, এখন এইসব ভেবে আগামী দিন মাসের তনুর সঙ্গে থাকার আনন্দ এক চুলও কমতে দিতে চায় না টুসি। গত 1 বছরের জমে থাকা কথা, রাগ, অভিমান, ভালোবাসা সবটুকু উজাড় করে দিতে চাইও। গলার ভিতরে কেমন যেন একটা কষ্ট দলা পাকিয়ে ওঠে তার। অবশেষে এসে যায় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ট্রেনে চড়ে বসে মায়ের সঙ্গে টুসি। বাবা তুলে দিয়ে যায় ট্রেনে। 3 মাস বাবাকে দেখতে পাবে না ভেবে মনটা খারাপ হয়ে যায় ওর। ইস, যদি বাবাও সঙ্গে যেত। কিন্তু সব কিছু যে একসঙ্গে পাওয়া যায় না বোঝে টুসি।
তবু কিশোরী মন তার সব ভালোবাসার মানুষদের একসঙ্গে পেতে চায়, সবাইকে নিয়ে ভালো থাকতে চায় প্রতি মুহূর্তে। নিখুঁত হোক তার জীবন, প্রতি মুহূর্তে এটাই কামনা থাকে তার। অদ্ভুত এক দোলাচলে ভুগতে থাকে টুসি। তাই ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ক্রমশ সরে সরে যাচ্ছে বাবার মুখ, তখন কেন জানে না হঠাৎ করে ট্রেন থেকে নেমে পড়তে ইচ্ছে হয় তার। জড়িয়ে ধরতে ইচ্ছে হয় বাবাকে, মনে হয় ফেরত চলে যাই বাবার সঙ্গে। কোনো কিছুই করা হয়ে ওঠে না আর। ট্রেন বেরিয়ে যায় প্ল্যাটফর্ম থেকে, বাবাকে দেখতে পাওয়া যায় না আর। জানালায় মাথা রেখে চুপ করে বসে থাকে টুসি। তনু আর বাবার মুখ একসঙ্গে এসে মিলেমিশে একাকার হয়ে যায়। কাকে বেশি ভালোবাসে বুঝতে পারে না ও।